Assalamu alaikum, my dear students and viewers. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Today I am here with Management Program BBA Honors 4th year, course code 242603, name of course Financial Management in English, lecture number 2. Title of the lecture, Capital Budgeting and Risk Analysis. I am Mohammad Shipon Mia, Associate Professor, Department of Management, Kumilla Victoria Government College, Kumilla. Dear students, আজকে আমরা রিস্ক অ্যানালাইসিস ইন ক্যাপিটাল বাজেটিং এর দ্বিতীয় লেকচার। গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম দুটি অ্যাপ্রোচ নিয়ে, সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ আর একটা ছিল রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট অ্যাপ্রোচ। আজকে আমরা আলোচনা করব ডিসিশন ট্রি অ্যাপ্রোচ, সেনসিটিভিটি অ্যানালাইসিস এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ। তোমরা যদি এই লেকচারটা ভালো করে শোনো তাহলে তোমরা এই বিষয়গুলো জানতে পারবে। ডিসিশন ট্রি কি, ডিসিশন ট্রি কিভাবে বিজনেস অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়, সেনসিটিভিটি অ্যানালাইসিস কি, সেনসিটিভিটি অ্যানালাইসিসের পদক্ষেপগুলো কি কি এবং এটা কিভাবে বিজনেস ডিসিশনে ব্যবহার করা হয়, তারপরে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ কিভাবে বিজনেস ডিসিশনে ব্যবহার করা হয়, বিশেষ করে ক্যাপিটাল বাজেটিং এ। তাহলে শুরুতেই আমরা আসি, হোয়াট ইজ ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি বলতে কি বোঝায়? The decision tree is a graphical display. Decision tree is a graphical display similar to the branches of trees and demonstrate the sequence of possible managerial decisions and their expected outcome under each set of circumstances, considering the magnitude, probability, and interrelationship of all possible outcomes. দ্বিতীয়ত, basically it shows the sequential cash flows and the NPV of the proposed project under different situations. It exhibits the bird's eye view of all possible options for managers involved in a project. আসলে এই কথাগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে? দেখো এখানে ডিসিশন ট্রি ইজ এ গ্রাফিক্যাল ডিসপ্লে। প্রথমত হলো ডিসিশন ট্রি হলো একটা গ্রাফিক্যাল ডিসপ্লে। তোমরা এই যে উপরে দেখতে পাচ্ছ চিত্রটা, এটা একটা গ্রাফিক্যাল ডিসপ্লে, এটা হলো ডিসিশন ট্রি। তাহলে ডিসিশন ট্রি কি উপস্থাপন করে? It demonstrates the sequence of possible managerial decisions and their expected outcome. অর্থাৎ এগুলো পসিবল সিকোয়েন্স অফ পসিবল আউটকাম, অর্থাৎ আমরা একটি প্রকল্পে বিনিয়োগ করলে সেই প্রকল্প থেকে কি পরিমাণ আমাদের ইনকাম আসবে, সিএফইটি আসবে, এই বিষয়গুলো উপস্থাপন করা হয় এই ব্রাঞ্চগুলোর মাধ্যমে। কনসিডারিং দ্য ম্যাগনিটিউড, প্রবাবিলিটি অ্যান্ড ইন্টাররিলেশনশিপ। দেখো এখানে তিনটা শব্দ আছে, ম্যাগনিটিউড, প্রবাবিলিটি, ইন্টাররিলেশনশিপ। অর্থাৎ এখানে প্রত্যেকটা ফিগারের সাথে পূর্ববর্তী যে ইনকামটা হয়, পূর্ববর্তী যে সিএফএটি আসে তার উপর পরবর্তী সিএফএটি গুলোর সম্পর্ক রয়েছে, এটা হলো ইন্টার রিলেশনশিপ। এবং পূর্ববর্তীটার উপর ভিত্তি করে পরবর্তী সিএফএটিতে আসার সম্ভাবনা কত, সেই সম্ভাবনাগুলো এই ব্রাঞ্চের মধ্যে দেখানো হয়ে থাকে। তাহলে এখানে প্রবাবিলিটি থাকে, ম্যাগনিটিউড থাকে, ইন্টার রিলেশনশিপ গুলো এখানে উপস্থাপন করা হয়। বেসিক্যালি ইট শোজ দ্য সিকোয়েন্সিয়াল ক্যাশ ফ্লো and the NPV of proposed project. অর্থাৎ এখানে ক্যাশ ফ্লো গুলোর সিকোয়েন্স দেখানো হয় এবং এনপিভি গুলো নির্ণয় করা হয় এই অ্যাপ্রোচ ব্যবহারের মাধ্যমে। তারপরে দেখো এটা বলা হচ্ছে যে ইট এক্সিবিটস দ্য বার্ডস আই ভিউ অফ অল পসিবল অপশনস। বার্ডস আই ভিউ, বার্ডস আই ভিউ মানে কি? আমাদের পুরো বিজনেস ডিসিশনটা আমরা এট এ গ্ল্যান্সে, অর্থাৎ এক নজরে আমরা দেখতে পারি। অর্থাৎ পুরো প্রকল্পটা থেকে আমার কি পরিমাণ প্রকল্পতে ব্যয় হচ্ছে এবং এই ব্যয়গুলো থেকে প্রতি বছর আমার কত আমার রিটার্ন আসতেছে এবং রিটার্ন আসার সম্ভাবনা কত, এই বিষয়গুলো আমরা এক নজরে দেখতে পাচ্ছি ডিসিশন ট্রি এর মাধ্যমে। এই ডিসিশন ট্রি এর যে আউটপুট গুলো, এই যে চিত্রটা, এই চিত্রটার সাথে দেখো এই গাছটার এই যে ট্রিটা আছে, এই ট্রিটার কিন্তু একটা মিল আছে। প্রথমে দেখো এই যে গাছের যে গুড়িটা আছে, মূলটা আছে, এই মূল থেকে যে গাছের শাখা প্রশাখা গুলো বেরোচ্ছে, দেখো এই শাখাতে আবার এই শাখার সাথে আবার কতগুলো এই যে ব্রাঞ্চ আছে, আবার এই ব্রাঞ্চের সাথে আবার এখানে কতগুলো সাব ব্রাঞ্চ আছে। তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চেরই শাখা প্রশাখা আছে।
ঠিক একইভাবে দেখো এখানে ডিসিশন, এই যে আমরা যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখাচ্ছি, এখানেও কিন্তু প্রত্যেকটা শাখা উপশাখা আছে। যেমন এটার শাখা এটা থেকে আবার 3টা শাখা বেরোচ্ছে, আবার এটা থেকে আবার শাখা বেরোবে, বি থেকে শাখা বেরোবে, সি থেকে শাখা বেরোবে। তাহলে এই যে ডিসিশন, এই যে ট্রির মতো দেখায় বলেই এই অ্যাপ্রোচটাকে বলা হচ্ছে ডিসিশন ট্রি অ্যাপ্রোচ। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা দেখব ডিসিশন ট্রি অ্যাপ্রোচ বিজনেসে কিভাবে অ্যাপ্লাই করা হয়। আমরা একটা উদাহরণ এখানে উল্লেখ করেছি। ক্রিয়েটিভ সাপোর্ট হ্যাজ দ্য ফলোয়িং এস্টিমেটস অফ দ্য present values of the future cash flows after taxes associated with the investment proposal concerned with expanding the plant capacity. It intends to use a decision tree approach to get a clear picture of the possible outcomes of this investment. The plant expansion is expected to cost টাকা 3 lakh. The respective present values of future CFET and probabilities are as follows. এখানে আসলে প্রবলেমটাতে কি বলা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের নাম ক্রিয়েটিভ সাপোর্ট। তো ক্রিয়েটিভ সাপোর্ট সে তার প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ফিউচার ক্যাশ ফ্লো, অর্থাৎ ফিউচার ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ভ্যালুগুলো দেয়া আছে এখানে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ফিউচার ক্যাশ ফ্লোগুলোর প্রেজেন্ট ভ্যালু বের করে দেয়া আছে। নর্মালি ফিউচার ভ্যালু দেয়া থাকে, এই ফিউচার ভ্যালুগুলোকে আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে ফ্যাক্টরিং করে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করি, কিন্তু এখানে প্রেজেন্ট ভ্যালু দেয়া আছে এবং এটার সংশ্লিষ্ট প্রেজেন্ট ভ্যালুগুলোর প্রবাবিলিটি দেয়া আছে এই প্রপোজালের। তাইলে এই বলতেছে যে তুমি এই যে সিএফইটি গুলোর প্রেজেন্ট ভ্যালু দেয়া আছে এবং প্রবাবিলিটি গুলো দেয়া আছে, এই ইনফরমেশন গুলো ব্যবহার করে দেখো এই প্রতিষ্ঠান কি করে ডিসিশন ট্রি অ্যাপ্রোচের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকে। সে দেখো সিএফইটি সে সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচও ব্যবহার করে না, আবার আরইডিআর অ্যাপ্রোচও ব্যবহার করে না। সে ডিসিশন ট্রি অ্যাপ্রোচটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তাহলে এই যে ডিসিশন অ্যাপ্রোচ ট্রি ব্যবহার করে, হ্যাঁ, সে যে এই যে বিনিয়োগ করার চিন্তা করছে, সে দেখো এখানে প্ল্যান্ট এক্সপানশন, সে তার ফ্যাক্টরিটাকে এক্সপান্ড করার চিন্তা করছে। এক্সপান্ড করতে তার খরচ হবে 3 লাখ টাকা। এক্সপান্ড করলে তার খরচ হবে 3 লাখ টাকা। আর 3 লাখ টাকা খরচ করলে তার এই প্রেজেন্ট ভ্যালুগুলো আসবে। দেখো এখানে উইথ এক্সপানশন, সে যদি এক্সপানশন করে, সে যদি প্রকল্পটা এক্সপানশন করে তাহলে তার খরচ হবে কত? 3 লাখ। যদি সে 3 লাখ টাকা খরচ করে এক্সপানশন করে, তাহলে ওইটা থেকে তার বছর শেষে 3 লাখ টাকা রিটার্ন আসার সম্ভাবনা, অর্থাৎ সিএফইটি। সিএফইটি কি তোমরা জানো? ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সকে প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করেছে সে। তাহলে প্রথম বছর শেষে, অর্থাৎ প্রকল্পটা 1 বছরের, প্রথম বছর শেষে 3 লাখ টাকা যে টাকাটা আসবে সেই টাকাটার প্রেজেন্ট ভ্যালু হলো 3 লাখ টাকা। তাহলে 3 লাখ টাকা তার সিএফইটি আসার সম্ভাবনা হলো 0.2। 5 লাখ টাকা আসার সম্ভাবনা 0.4, 9 লাখ টাকা আসার সম্ভাবনা 0.4। দেখবেন সবগুলো যোগ করলে কিন্তু 1 হয়, অর্থাৎ টোটাল প্রবাবিলিটি হলো 1। আর যদি সে এক্সপানশন না করে, উইদাউট এক্সপানশন, তাহলে তার এই প্ল্যান থেকে যে আয় হবে, সিএফইটি হবে, সেটা হলো 2 লাখ টাকা হওয়ার সম্ভাবনা 0.2, 2 লাখ টাকা হওয়ার সম্ভাবনা 0.4, আবার 3 লাখ টাকা, 3,50,000 টাকা হওয়ার সম্ভাবনা 0.4। এখানে তার টোটাল প্রবাবিলিটি 1। তাহলে এখানে দুইটা সিচুয়েশন, একটা উইথ এক্সপানশন আর একটা উইদাউট এক্সপানশন, আর প্রবাবিলিটি দেওয়া আছে। এই ইনফরমেশন গুলোকে আমরা ডিসিশন ট্রিতে আমরা রূপান্তর করব। ডিসিশন ট্রিতে আমরা এই ইনফরমেশন গুলোকে আমরা উপস্থাপন করব। উপস্থাপন করে আমাদেরকে বলছে অ্যাডভাইস দ্য কোম্পানি রিগার্ডিং দ্য ফিনান্সিয়াল ফিজিবিলিটি অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ এই প্রজেক্টের ফিজিবিলিটি, অর্থাৎ বাস্তবায়ন যোগ্যতা কেমন, সেই সম্পর্কে আমাদেরকে অ্যাডভাইস করতে বলা হয়েছে কোম্পানিকে। তাহলে আসো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা শুরুতেই আসি। দেখো সলিউশনে আমরা যাই। প্রথমে আমাদের এই যে ইনফরমেশন গুলো দেয়া আছে, এই যে আমরা ওখান থেকে ইনফরমেশন গুলো নিয়ে আসলাম যে দ্য প্ল্যান্ট এক্সপানশন ইজ এক্সপেক্টেড টু কস্ট টাকা 3 লাখ। অর্থাৎ প্ল্যান্টটা যদি, প্ল্যান্ট মানে ফ্যাক্টরি, ফ্যাক্টরিটাকে যদি এক্সপানশন করে, অর্থাৎ সম্প্রসারণ করে, তাহলে তার 3 লাখ টাকা খরচ হবে। উইথ এক্সপানশন যদি 3 লাখ টাকা খরচ করে, তাহলে দেখো তার 3 লাখ টাকা আসার সম্ভাবনা 0.2, 5 লাখ টাকা হওয়ার সম্ভাবনা 0.4, 9 লাখ টাকা রিটার্ন আসার সম্ভাবনা 0.4। আর উইদাউট এক্সপানশনে হলো এই ইনফরমেশন গুলো, 2 লাখ টাকা আসার সম্ভাবনা 0.2, 2 লাখ টাকা আসার সম্ভাবনা 0.4, আবার 3,50,000 আসার সম্ভাবনা 0.4। তাহলে প্রবাবিলিটি গুলো, এই ইনফরমেশন গুলোই আমরা আমাদের ডিসিশন ট্রিতে প্রয়োগ করব। কিভাবে দেখো, প্রথমে আমরা ডিসিশন ট্রি আমরা এখানে স্টার্ট করব। ইট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি আমরা এখানে লিখলাম ডিসিশন ট্রি। আর ইনফরমেশন গুলো কি? টাইম, এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের টাইম। তাহলে 0 ইয়ার, এখানে টাইম হলো 0 ইয়ার,
এখানে টাইম হলো 1 ইয়ার, আর এখানে হলো প্রেজেন্ট ভ্যালু অফ সিএফইটি, আর এটা হলো আমাদের এক্সপেক্টেড প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা, তাহলে আমরা এখানে 4টা কলাম নিলাম আমরা। টাইম 0 মানে কি 0 ইয়ার, তো 0 ইয়ারে আমরা কি করি, ইনভেস্ট করি। আর ফার্স্ট ইয়ারে কি হয়, ফার্স্ট ইয়ারে আমাদের যে ইনকাম আছে সেই ইনকামটা আমাদের সিএফইটি গুলি ব্যাক আসবে। প্রবাবিলিটি, এখানে প্রবাবিলিটি লিখতে হবে, তারপরে প্রেজেন্ট ভ্যালু আমরা বের করব, যদি দেয়া থাকে আমাদের বের করতে হবে না। তারপরে এক্সপেক্টেড প্রেজেন্ট ভ্যালু, তোমরা জানো এক্সপেক্টেড প্রেজেন্ট ভ্যালু কি। এক্সপেক্টেড প্রেজেন্ট ভ্যালু হলো এভারেজ। আমাদের মনে আছে পূর্ববর্তী লেকচার আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করেছিলাম, কিভাবে সিএফইটি গুলোকে আমরা প্রবাবিলিটি দিয়ে গুণ করে আমরা গুণফলগুলো যোগ করেছি, এভাবে আমরা এক্সপেক্টেড ভ্যালু আমরা বের করেছি। তাহলে আমরা আসলে এই ইনফরমেশন গুলোকে আমরা ডিসিশন ট্রিতে উপস্থাপন করি। তাহলে প্রথমেই দেখো আমরা উইথ এক্সপানশন, আমরা এই যে প্রথমটাতে দেখো, আমরা যদি এক্সপানশনে যাই, তাহলে এক্সপানশনে গেলে আমাদের 0 ইয়ারে খরচ হবে কত, 3 লাখ টাকা। দেখো এখানে এক্সপানশনে গেলে আমাদের 0 ইয়ারে ক্যাশ আউটফ্লো হবে 3 লাখ টাকা। যদি আমরা 3 লাখ টাকা খরচ করি, তাহলে এই বিনিয়োগ থেকে আমাদের প্রথম বছরের শেষে, দেখো এখানে প্রথম বছরে যে আসবে ভ্যালু, প্রথম বছরের শেষে আমাদের যে প্রবাবিলিটি গুলো দেওয়া আছে দেখো 0.2, 0.4, 0.4, আমরা ফার্স্ট ইয়ারের প্রবাবিলিটি গুলো আমরা এখানে লিখলাম 0.2, 0.4, 0.4। আচ্ছা, তাহলে এক্সপানশনের সাথে ক্যাশ ফ্লো গুলো কি দেখো, এই যে 0.2 প্রবাবিলিটি, 0.2 হলো কত, 3 লাখ টাকার, আর 0.4 হলো 5 লাখ টাকার, আর 0.4 হলো, এখানেও 0.4 হলো 9 লাখ টাকার। তাহলে এই ফিগারগুলো আমরা প্রবাবিলিটির বিপরীতে লিখলাম। এরপর আমরা এক্সপেক্টেড ভ্যালু কিভাবে দেখো, প্রথমত হলো আমরা সিএফএটি গুলোকে প্রবাবিলিটি দিয়ে গুণ করব। এই যে সিএফএটি গুলো আছে, এটা তো প্রেজেন্ট ভ্যালু, অলরেডি ওরা বের করেই দিচ্ছে, তোমাকে আর প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে না। তাহলে এই প্রেজেন্ট সিএফএটি কে আমরা প্রবাবিলিটি দিয়ে গুণ করব। তাহলে এই প্রবাবিলিটি দিয়ে গুণ করলে 3 লাখকে 0.2 দিয়ে গুণ করলে আসে 60,000, 5 লাখকে 0.4 দিয়ে গুণ করলে আসে 2 লাখ, আর 9 লাখকে 0.4 দিয়ে গুণ করলে আসে 3,60,000। তাহলে এই সবগুলি যোগ করলে আমরা পাচ্ছি 6,20,000 টাকা। অর্থাৎ এটা হলো আমাদের এক্সপেক্টেড প্রেজেন্ট ভ্যালু। 6,20,000 টাকা হলো এক্সপেক্টেড প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা যদি ক্যাশ আউটফ্লোটা বাদ দিই, এখানে আউটফ্লো কত, 3 লাখ, আউটফ্লোটা বাদ দিলে আমরা পাবো এনপিভি, অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমাদের যদি আমরা এক্সপানশন করি, তাহলে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু হবে 3,20,000 টাকা। তাহলে আশা করি এই প্রথম অংশটা বুঝতে পেরেছো। এরপর আমরা দ্বিতীয় অংশটাতে যাই, এই যে উইদাউট এক্সপানশন। উইদাউট এক্সপানশনে আমরা ডিসিশন ট্রির আরেকটা ব্রাঞ্চ, এখানে দুইটা ব্রাঞ্চ, উইথ এক্সপানশনে দিয়ে একটা ব্রাঞ্চ হয়েছে, আর উইদাউট এক্সপানশন দিয়ে আরেকটা ব্রাঞ্চ হয়েছে। তাহলে ডো নট এক্সপান্ড প্ল্যান, আমরা প্ল্যানকে এক্সপান্ড করব না। যদি না করি তাহলে তো আমাদের ইনভেস্টমেন্ট লাগবে না। এই যে 3 লাখ টাকা আমাদের ইনভেস্ট করতে হবে, আমরা যদি এক্সপানশন না করি তাহলে কি আমাদের টাকা লাগবে না, আমাদের কোনো অর্থ খরচ হবে না, অর্থাৎ ক্যাশ আউটফ্লো হবে নীল। তাহলে আমরা এটার সাথে যে প্রবাবিলিটি গুলো আছে প্রবাবিলিটি গুলি লিখি, 0.2, 0.4, 0.4, 0.2, 0.4, 0.4। তাহলে 0.2 এর সাথে কোন সিএফইটিটা জড়িত, 2 লাখ। 0.4 এর সাথে 2 লাখ, 0.4 এর সাথে 3,50,000। তাহলে এই 3 লাখ, এই ফিগার গুলো আমরা এখানে লিখলাম। ঠিক একইভাবে উপরেরটার মতোই আমরা প্রবাবিলিটি এবং সিএফইটি গুণ করি। তাহলে 0.2 দিয়ে 2 লাখকে গুণ করলে 40,000, 0.4 দিয়ে 2 লাখকে গুণ করলে 80,000, 0.4 দিয়ে 3,50,000কে যোগ করলে 1,40,000। তাহলে আমরা এই সবগুলি যোগ করলে আমরা পাবো এক্সপেক্টেড প্রেজেন্ট ভ্যালু উইদাউট এক্সপানশন। তাহলে এক্সপেক্টেড প্রেজেন্ট ভ্যালু কত হবে, সবগুলি যোগ করলে 2,60,000। অর্থাৎ আমরা যদি প্রকল্পটাতে আমরা যদি এক্সপানশন যদি আমরা না করি, তাহলে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু হবে 2,60,000। তাহলে এই 2,60,000 টাকা যদি আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু হয়, তাহলে এই টোটাল ক্যাশ প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা যদি মানে আমরা যদি ক্যাশ আউটলেটা বাদ দিই, তাহলে আমরা কি পাবো, এনপিভি। তো এখানে যেহেতু ক্যাশ আউটলে নাই, তাহলে আমাদের এই 2,60,000ই আমাদের এনপিভি। বুঝা গেল? যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, অর্থাৎ আমরা কোনো টাকা খরচ করি নাই, না করার কারণে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটলে নাই, না থাকার কারণে এই 2,60,000 টাকাই আমাদের এনপিভি। তাইলে আমরা যদি এক্সপানশন করি, তাহলে আমাদের টোটাল এনপিভি হচ্ছে 3,20,000 টাকা। আর যদি আমরা এক্সপানশন না করি, তাহলে আমাদের টোটাল এনপিভি হচ্ছে 2,60,000 টাকা। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের ডিসিশন কি হবে? তাহলে আমাদের ডিসিশন হবে যে the expected NPV of with planned expansion, আমরা যদি planned expansion করি তাহলে NPV 3,20,000 টাকা, and without expansion it is 2,60,000। তাহলে আমাদের কোনটা নেওয়াটা বেটার? তাহলে যেটা বেশি NPV, তাহলে প্রথমটার NPV বেশি, অর্থাৎ এক্সপানশনের NPV বেশি। তাহলে therefore the company is advised to expand the capacity, তাহলে কোম্পানিকে আমরা উপদেশ দেব কি,
যে এই প্ল্যানটা এক্সপ্যান্ড করার জন্য আমরা কোম্পানিকে অ্যাডভাইস করতে পারি। তাহলে আশা করি ডিসিশন ট্রি অ্যাপ্রোচ ব্যবহার করে আমরা এই যে প্রবলেমটা সলভ করলাম, তো আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব সেন্সিটিভিটি অ্যানালাইসিস। তো সেন্সিটিভিটি অ্যানালাইসিস আমাদের আরেকটা অ্যাপ্রোচ, যে সেন্সিটিভিটি, এটা বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। সেন্সিটিভিটি হলো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। তো এই সেন্সিটিভিটি অ্যানালাইসিস কাকে বলে প্রথমে আসো, যে সেন্সিটিভিটি অ্যানালাইসিস ইজ এ টুল। সেন্সিটিভিটি অ্যানালাইসিস হলো একটা টুল। টুল মানে কি, আমরা যা ব্যবহার করে আমরা আমাদের লক্ষ্য অর্জন করে থাকি। টুল একটা হাতিয়ার। ইউজড ইন ফাইন্যান্সিয়াল মডেলিং, এটা ফাইন্যান্সিয়াল মডেলিং এ ব্যবহার করা হয়। To analyze how the different values of a set of independent variables affect a specific dependent variable under certain specific conditions. তাহলে এই কথাটা কি বললো এখানে, যে সেন্সিটিভিটি অ্যানালাইসিস কোথায় ব্যবহার করা হয়? ফাইন্যান্সিয়াল মডেলিং এর ক্ষেত্রে। ফাইন্যান্সিয়াল মডেলিং অর্থাৎ আমরা একটা ডিসিশন নেওয়ার পরে, ডিসিশন নেওয়ার সময় আমরা আমরা এর অন্তর্গত যে বিভিন্ন যে উপকরণগুলো আছে, উপকরণগুলি ব্যবহার করলে, উপকরণগুলো পরিবর্তন করলে, একটা উপকরণ পরিবর্তন করলে অন্যগুলির উপর কি ধরনের প্রভাব পড়ে, এই বিষয়টা বোঝার জন্য সাধারণত মডেলিং করা হয়। তাহলে ফাইন্যান্সের ক্ষেত্রেও এই ধরনের মডেলিং করা হয়। আর এই মডেলিংটা করেই আমরা কি করি, সেন্সিটিভিটি অ্যানালাইসিস এই যে অ্যাপ্রোচটা আছে, এই অ্যাপ্রোচটা প্রয়োগ করে থাকি। তাহলে টু অ্যানালাইজ হাউ দ্য ডিফারেন্ট ভ্যালুস অফ এ সেট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। দেখো এখানে ভেরিয়েবল, দুই ধরনের ভেরিয়েবল আছে, আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই সেন্সিটিভিটি অ্যানালাইসিসে কি করা হয়, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কিভাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে প্রভাবিত করে একটি সুনির্দিষ্ট স্পেসিফিক কন্ডিশনে, অর্থাৎ একটি সুনির্দিষ্ট অবস্থার পরিপ্রেক্ষিতে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রভাবিত করে, সেটাই আলোচনা করা হয় সেন্সিটিভিটি অ্যানালাইসিসের ক্ষেত্রে। এবার আসলে আমরা একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলার চেষ্টা করি, যেমন ধরো একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট wants to find out the effect of a company's net working capital on its profit margin। অর্থাৎ একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, একজন আর্থিক বিশেষজ্ঞ, উনি যে কোম্পানির নেট ওয়ার্কিং ক্যাপিটাল প্রফিট মার্জিনের উপর কি প্রভাব সৃষ্টি করে। আমরা জানি যে ওয়ার্কিং ক্যাপিটাল এবং প্রফিটের মধ্যে একটা সম্পর্ক আছে। ওয়ার্কিং ক্যাপিটালকে যদি আমরা পরিবর্তন করি, তাহলে সাথে সাথে প্রফিট মার্জিনও পরিবর্তিত হয়। এখানে ওয়ার্কিং ক্যাপিটালটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর প্রফিট মার্জিনটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটালটা যদি পরিবর্তন করা হয়, তাহলে প্রফিটের উপর কি ধরনের প্রভাব সৃষ্টি হবে, এটা যদি আমরা আরো ডিটেইলস বলি, যেমন ধরো he needs to involve all the variables that have an impact on the company's profit margin such as the cost of goods sold, worker wages, managers wages, etc. অর্থাৎ কোম্পানি ওয়ার্কিং ক্যাপিটাল পরিবর্তন মানে কস্ট অফ গুডস সোল্ডে যদি তার পরিবর্তন ঘটে, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড যদি বাড়ে, অর্থাৎ উৎপাদিত পণ্যের খরচ যদি বেড়ে যায়, বা ওয়ার্কারদের ওয়েজেস যদি বেড়ে যায়, বা ম্যানেজারদের স্যালারি যদি বেড়ে যায়, তাহলে এটার প্রভাব কি প্রফিট মার্জিনের উপর পড়বে, কি ধরনের প্রভাব পড়বে, এটা অ্যানালাইসিস করার জন্য ফিনান্সিয়াল অ্যানালিস্ট কি করতে পারে, সে সেন্সিটিভিটি অ্যানালাইসিস যে অ্যাপ্রোচ আছে সেই অ্যাপ্রোচটা ব্যবহার করতে পারে। এখানে নিচে একটা টেবিল দেওয়া আছে, দেখো এই টেবিলটার মাধ্যমে দেখো যে এখানে একটা শপিং মল ট্রাফিক গ্রোথ, অর্থাৎ শপিং মলে যে কাস্টমার আসে তাদের গ্রোথ, শপিং মল ট্রাফিক গ্রোথ, অর্থাৎ শপিং মলে যে কাস্টমার আসে তাদের ট্রাফিক গ্রোথ। বলা হচ্ছে যে শপিং মলে যদি গ্রোথ যদি না হয়, অর্থাৎ যারা আসে তারাই যদি থাকে, তাহলে ইউনিট প্রাইস যদি $20 হয়, এখানে ডলারে দেওয়া আছে $20 হয়, সেলস ভ্যালু 500 যদি হয়, সেলস ভ্যালু যদি ভলিউম যদি 500 ইউনিট হয়, তাহলে কোম্পানির টোটাল রেভিনিউ হবে $10,000। আর $10,000 হলে তার কোনো রেভিনিউ ইনক্রিজ হবে না, অর্থাৎ গত বছর যে পরিমাণ রেভিনিউ ছিল এখনো ঠিক সেই পরিমাণ রেভিনিউ তার আসবে। তার যদি ট্রাফিক গ্রোথ যদি 10% বেড়ে যায়, অর্থাৎ কাস্টমার আসার পরিমাণ যদি 10% বেড়ে যায়, আর ইউনিট প্রাইসটা যদি পরিবর্তন না করা হয়, আমরা জানি কি করা হয়, সেলস বাড়ানোর জন্য কোম্পানিগুলো ইউনিট প্রাইস সাধারণত কমিয়ে দেয়। ইউনিট প্রাইস তাহলে এখানে দেখো ট্রাফিক গ্রোথ বাড়ছে কিন্তু ইউনিট প্রাইস কমাচ্ছে না। সেলস ভলিউমও দেখো বেড়ে যাচ্ছে, কত 535 ইউনিট, তখন তার টোটাল সেলস রেভিনিউ হচ্ছে $10,700। যদি এই ঘটনাগুলি ঘটে তাহলে তার রেভিনিউ ইনক্রিজ করবে 7%। একইভাবে তার যদি ট্রাফিক গ্রোথ যদি 20% বাড়ে, তাহলেও তার রেভিনিউ ইনক্রিজ করবে।
কিভাবে দেখো, এই যে প্রত্যেকটা ট্রাফিক গ্রোথের সাথে সাথে তার রেভিনিউ ইনক্রিজ করছে। তাহলে দেখো, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অন্যান্য ভ্যালুগুলো কি আছে? অন্যান্য, যেমন ইউনিট প্রাইসটা অপরিবর্তিত আছে। এখানে যদি আমরা ইউনিট প্রাইসটাও যদি পরিবর্তন করি, তাহলে কিন্তু রেভিনিউর উপরে এটারও প্রভাব সৃষ্টি হবে। তাহলে আমরা এখানে আসলে সেন্সিটিভিটি অ্যানালাইসিস এর মধ্যে প্রত্যেকটা ইউনিট, হ্যাঁ, প্রয়োজন অনুসারে পরিবর্তন করে দেখা হয় যে এগুলোর পরিবর্তন করলে আমাদের প্রফিটের উপরে বা রেভিনিউর উপরে কি ধরনের প্রভাব সৃষ্টি হবে। মূলত এগুলি বোঝার জন্য সেন্সিটিভিটি অ্যানালাইসিস অ্যাপ্রোচ ব্যবহার করা হয়। এবার আসো, সেন্সিটিভিটি অ্যানালাইসিস অ্যাপ্রোচ ব্যবহারের ক্ষেত্রে 3টি স্টেপ রয়েছে। সাধারণত 3টি স্টেপ ফলো করা হয়ে থাকে। কি কি স্টেপ? প্রথম স্টেপ হলো আইডেন্টিফিকেশন অফ all those variables which have an influence on project's NPV or IRR. তোমরা জানো এনপিভি এবং আইআরআর কি, নেট প্রেজেন্ট ভ্যালু আর ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো বলতেছে যে কোম্পানি যে ভেরিয়েবল গুলো আছে, এনপিভি এবং আইআরআর কে প্রভাবিত করে যে ভেরিয়েবল গুলো আছে, সেই ভেরিয়েবল গুলো প্রথম আইডেন্টিফিকেশন করা হবে, অর্থাৎ চিহ্নিত করা হবে, আইডেন্টিফাই করা হবে। কোনগুলো? অফ অল দোজ ভেরিয়েবলস হুইচ হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স অন দ্য প্রজেক্টস এনপিভি অর আইআরআর, অর্থাৎ এনপিভি অথবা আইআরআর কে প্রভাবিত করে যে উপাদানগুলো, সেই উপাদানগুলো আইডেন্টিফাই করা, নির্দিষ্ট করা। এটা হলো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো ডিফাইনিং দ্য ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবলস, অর্থাৎ এই যে ভেরিয়েবলগুলো, এই ভেরিয়েবলগুলোর সাথে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই ভেরিয়েবলগুলোর মধ্যে কোন ধরনের সম্পর্ক, সেই সম্পর্কগুলো ম্যাথমেটিক্যাল সম্পর্ক, অর্থাৎ গাণিতিক সম্পর্কটা নির্ধারণ করা। এটা হলো সেকেন্ড স্টেপ। এখন গাণিতিক সম্পর্ক কি? যেমন আমরা দেখলাম ওয়ার্কিং ক্যাপিটাল যদি বাড়ে তাহলে প্রফিটের পরিমাণ কমতে পারে, আর ওয়ার্কিং ক্যাপিটাল যদি কমে তাহলে প্রফিটের পরিমাণ বাড়তে পারে। আবার যেমন আমরা রিস্ক এবং রিটার্নের ক্ষেত্রে আমরা সম্পর্ক দেখেছি যে রিস্ক বাড়লে রিটার্ন বাড়ে, রিস্ক কমলে রিটার্ন কমে। তো ঠিক একইভাবে এখানেও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর মধ্যে কি পজিটিভ সম্পর্ক আছে না নেগেটিভ সম্পর্ক আছে? আর পজিটিভ সম্পর্ক থাকলে পজিটিভ সম্পর্কটার মাত্রা কেমন, নেগেটিভ সম্পর্ক থাকলে নেগেটিভ সম্পর্কটার মাত্রা কেমন, এগুলো এখানে ডিফাইন করা হয়। এটা হলো দ্বিতীয় স্টেপ। আর থার্ড স্টেপ হলো অ্যানালাইজিং দ্য ইম্প্যাক্ট অফ দ্য চেঞ্জেস ইন ইচ অফ দ্য ভেরিয়েবলস অন দ্য প্রজেক্টস এনপিভি, অর্থাৎ প্রত্যেকটা ভেরিয়েবল পরিবর্তন করলে এনপিভির উপর কি প্রভাব সৃষ্টি হয় সেটা অ্যানালাইসিস করা। এটা হলো থার্ড স্টেপ। তাহলে সেন্সিটিভিটি অ্যানালাইসিসের কয়টা স্টেপ রয়েছে? সেন্সিটিভিটি অ্যানালাইসিস অ্যাপ্রোচের 3টি স্টেপ রয়েছে। কি কি? প্রথমত হলো ভেরিয়েবলগুলো আইডেন্টিফাই করা, দ্বিতীয়ত হলো ভেরিয়েবলগুলোর মধ্যে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ নির্ধারণ করা, থার্ড হলো এই রিলেশনশিপগুলো প্রয়োগ করে কি ধরনের পরিবর্তন সৃষ্টি হয় সেটা অ্যানালাইজ করা। তাহলে এই 3টি পদক্ষেপ রয়েছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আসো আমরা এটার সেন্সিটিভিটি অ্যানালাইসিসকে আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি। তো দেখো এখানে এক্সাম্পলটা, a company has under consideration two mutually exclusive projects for increasing its planned capacity. A company has under consideration two mutually exclusive projects. মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট তোমরা জানো পূর্ববর্তী লেকচারে, অর্থাৎ প্রথম লেকচারে আমরা আলোচনা করেছি মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট কি। মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হলো কোম্পানি দুটি প্রজেক্টের মধ্যে যে কোনো একটি প্রজেক্ট গ্রহণ করতে পারবে, হ্যাঁ, পরস্পর বর্জনশীল প্রকল্প, অর্থাৎ একটি প্রকল্প গ্রহণ করলে অন্য প্রকল্পগুলো তাকে বাদ দিতে হবে। এটা হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের বৈশিষ্ট্য। তো দেখো কোম্পানি কি করছে, তার প্ল্যান ক্যাপাসিটি ইনক্রিজ করার বিষয় চিন্তা করছে। The management has developed pessimistic, most likely, and optimistic estimates of the annual cash flow associated with each project. বলতেছে এই দুইটা প্রজেক্ট, প্রজেক্ট এক্স এবং প্রজেক্ট ওয়াই এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট অর্থাৎ কোম্পানির যে ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনা 3টা সিচুয়েশন এখানে তৈরি করেছে। কি সিচুয়েশন? একটা হলো পেসিমিস্টিক সিচুয়েশন, একটা হলো মোস্ট লাইকলি সিচুয়েশন, আর একটা হলো অপটিমিস্টিক এস্টিমেট, অর্থাৎ অপটিমিস্টিক সিচুয়েশন। এই 3টা সিচুয়েশন কোম্পানি তৈরি করেছে এবং এই 3টি সিচুয়েশনের সাথে যে ক্যাশ ফ্লো গুলি জড়িত আছে সেই ক্যাশ ফ্লো গুলো এই টেবিলে দেখানো হলো। কিভাবে দেখো, নেট ইনভেস্টমেন্ট, কোম্পানি যে নেট ইনভেস্টমেন্ট প্রজেক্ট এতে ইনভেস্ট করবে 45,000, এক্স এ ইনভেস্ট করবে 45,000 টাকা, ওয়াই তেও ইনভেস্ট করবে 45,000 টাকা।
সিএফইটি এস্টিমেটস। দেখো সিএফইটি কেমন হবে, যে পেসিমিস্টিক সিচুয়েশনে প্রজেক্ট এ থেকে রিটার্ন আসবে 1 লাখ, প্রজেক্ট এ থেকে রিটার্ন আসবে 1800, আর প্রজেক্ট ওয়াই থেকে রিটার্ন আসবে 5550। মোস্ট লাইকলি সিচুয়েশনে প্রজেক্ট এক্স থেকে রিটার্ন আসবে 6000, আর ওয়াই থেকে রিটার্ন আসবে 6000। আর অপটিমিস্টিক সিচুয়েশনে প্রজেক্ট এক্স থেকে রিটার্ন আসবে 10500, আর প্রজেক্ট ওয়াই থেকে রিটার্ন আসবে 6750। তোমরা জানো পেসিমিস্টিক, মোস্ট লাইকলি, অপটিমিস্টিক এই সিচুয়েশনগুলো কাকে বলে। তারপর আমরা একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলছি যে পেসিমিস্টিক হলো যে হতাশাবাদী চিন্তা, যে আমার ব্যবসা ভালো যাবে না, আমি ঠিকমতো উৎপাদন করতে পারবো না, আমার ইলেকট্রিসিটি থাকবে না, আমার ব্যবসায়িক সামগ্রিক পরিবেশ ভালো যাবে না। অর্থাৎ সবকিছুর মধ্যে একটি নেতিবাচক চিন্তা ধরন কাজ করে। আর মোস্ট লাইকলি সিচুয়েশনে কি এভারেজ কন্ডিশন, অর্থাৎ কিছু সিচুয়েশন আছে ভালো যাবে, আবার কিছু সিচুয়েশন আছে, অর্থাৎ কিছু ঘটনা যাবে অনুকূল, আবার কিছু ঘটনা আসবে প্রতিকূল, দুইটারই থাকবে। এটা হলো মোস্ট লাইকলি, সাধারণত এভারেজ। আর অপটিমিস্টিক হলো সবকিছুর মধ্যেই আশাবাদী হওয়া, যে আমার ব্যবসা ভালো হবে, আমার বিনিয়োগ ভালো হবে, আমার ওয়ার্কাররা ভালো আচরণ করবে, আমার পণ্যের গুণগত মান ভালো হবে, আমার ব্যবসা ভালো হবে। অর্থাৎ সবকিছুই কি একটা আশাবাদী চিন্তা করা, পেসিমিস্টিক, অপটিমিস্টিক চিন্তা করা, পেসিমিস্টিকের বিপরীত। তো এই দুইটা সিচুয়েশন এখানে আছে। আমাদেরকে কি করতে হবে, ডিটারমাইন দ্য এনপিভি, আমাদেরকে এনপিভি নির্ধারণ করতে হবে, অ্যাসোসিয়েট উইথ ইচ এস্টিমেট গিভেন ফর বোথ দ্য প্রজেক্ট। অর্থাৎ দুইটা প্রজেক্টেরই আমাদের এনপিভি বের করতে হবে। দ্য প্রজেক্টস হ্যাভ 20 ইয়ার্স লাইফ ইচ, অর্থাৎ প্রত্যেকটা প্রজেক্টের সময়সীমা হলো 20 বছর। অ্যান্ড দ্য ফার্মস কস্ট অফ ক্যাপিটাল ইজ 10%। বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের কস্ট অফ ক্যাপিটাল হলো 10%। তাহলে 10% কস্ট অফ ক্যাপিটাল ব্যবহার করে 20 বছর মেয়াদি এই দুইটা প্রজেক্টের এনপিভি বের করতে হবে। এটা হলো আমাদের প্রথম রিকোয়ারমেন্টস। দ্বিতীয় রিকোয়ারমেন্টস কি, হুইচ প্রজেক্ট ডু ইউ কনসিডার শুড বি সিলেক্টেড বাই দ্য কোম্পানি অ্যান্ড হোয়াই। বলতেছে তুমি কোম্পানির জন্য এক্স এবং ওয়াই প্রকল্প থেকে কোনটা সিলেক্ট করবে এবং কেন করবে। এটা হলো কোম্পানি দ্বিতীয় প্রশ্ন। তাহলে আমরা প্রথমে আসি, দেখো যে আমরা এই দুইটা সিচুয়েশনের ক্যাশ ফ্লো গুলো আমরা লিখলাম। পেসিমিস্টিক সিচুয়েশনে আমাদের এক্স প্রকল্পের রিটার্ন, ওয়াই প্রকল্পের রিটার্ন, মোস্ট লাইকলি সিচুয়েশনটা লিখলাম, অপটিমিস্টিক সিচুয়েশনটা আমরা লিখলাম। তাহলে এগুলোকে আমরা এখন প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব। তো প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করার আগে আমাদের কি লাগবে, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর আমাদেরকে এখানে প্রয়োগ করতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর কিভাবে বের করে, তোমরা নিশ্চয়ই এটা মনে আছে, আমরা টেবিল থেকেও বের করতে পারি, আবার আমরা ফর্মুলা ব্যবহার করেও বের করতে পারি। ফর্মুলা দিয়ে কিভাবে বের করি আমরা, দেখো এখানে এই যে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, আই ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট আর এন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইয়ার্স। তো 1 ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে 1 প্লাস আই, আই হলো ইন্টারেস্ট রেট, এখানে ইন্টারেস্ট রেট হিসেবে কাজ করবে কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল কত, 10%। তাহলে আই এর মান হবে 10%, আর এন মানে কি, নাম্বার অফ ইয়ার্স। তাহলে আমাদের প্রকল্পটার মেয়াদ কত, 20 বছর। তাহলে এন এর মান হবে 20। তাইলে আমাদের ফ্যাক্টরগুলি দেখো, যে পেসিমিস্টিক সিচুয়েশনে আমাদের প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর হলো 8.514। এগুলো কি, এগুলো অ্যানুইটি, এগুলো হলো অ্যানুইটি, কারণ 20 বছর মেয়াদি। প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। হ্যাঁ, তাহলে আমরা প্রত্যেকটা প্রকল্পের প্রত্যেকটা সিচুয়েশনে আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর গুলো লিখলাম এখানে। তারপর আমরা কি করব, তারপর আমরা এগুলোর গুণ করব। গুণ করলে আমরা পাবো টোটাল প্রেজেন্ট ভ্যালু। দেখো 8.514 দিয়ে যদি আমরা প্রেজেন্ট ভ্যালুকে সিএফএটি কে গুণ করি, তাহলে আমরা পাই এক্স এর মান পাই, এই মানগুলো আমরা পেয়ে থাকি, ও এর মান পাই, এগুলো তোমরা এগুলো ক্যালকুলেশন করলে তোমাদের কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হবে। তাহলে এবার আমরা এনপিভি বের করব। তাহলে প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা ইনভেস্টমেন্টটা যদি বাদ দিই, তাহলে তো আমরা এনপিভি পেয়ে যাই। তাহলে এই যে দেখো এনপিভি, তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু পেসিমিস্টিক সিচুয়েশনে প্রেজেন্ট ভ্যালু হলো, প্রথমটা এক্স এর ক্ষেত্রে হলো 15,325, আর আমরা বিনিয়োগ করবো কত, 45,000। তো 45,000 বিনিয়োগ করে যদি আমরা 15,000 টাকা প্রেজেন্ট ভ্যালু আসে, তাহলে আমাদের প্রকল্প কি লোকসান কত, 29,675 টাকা। আর মোস্ট লাইকলি সিচুয়েশনে আমাদের আসবে 51,000 টাকা। তো 51,000 টাকা যদি আমরা 45,000 টাকা বাদ দিই, তাহলে 6,084 টাকা আমাদের প্রফিট থাকবে। ঠিক একইভাবে মোস্ট অপটিমিস্টিক সিচুয়েশনে আমাদের আসবে এক্স প্রকল্পে 89,397 টাকা। এটা থেকে যদি আমরা 45,000 টাকা বাদ দিই, তাহলে আমাদের থাকবে 44,397 টাকা। ঠিক একইভাবে ওয়াই প্রকল্পের ক্ষেত্রেও আমরা এনপিভি বের করতে পারি এভাবে। অর্থাৎ আমাদের এই যে প্রেজেন্ট ভ্যালু গুলো থেকে আমরা এই যে ওয়াই প্রকল্পের যে ইনভেস্টমেন্ট 45,000, এটা আমরা বিয়োগ দিব।
এখানে আমরা এই যে আমাদের এনপিপি গুলো আমরা লিখি এখানে। পেসিমিস্টিক সিচুয়েশনে আমাদের লোকসান, হ্যাঁ দেখো এক্স প্রকল্পে সবচেয়ে বেশি লোকসান। আবার অপটিমিস্টিক সিচুয়েশনে দেখো এক্স প্রকল্পে সবচেয়ে বেশি ইনকাম, মানে সবচেয়ে বেশি প্রফিট হচ্ছে এক্স প্রকল্পে, অপটিমিস্টিক সিচুয়েশন। আর মোস্ট লাইকলি সিচুয়েশনে দেখো দুইটাই সমান, দুইটা প্রকল্পের ক্ষেত্রেই সমান। হ্যাঁ, তাহলে পেসিমিস্টিক সিচুয়েশনে ওয়াই প্রকল্পে দেখো 2253 টাকা, আর অপটিমিস্টিক পেসিমিস্টিক সিচুয়েশনে 2253 টাকা, আর অপটিমিস্টিক সিচুয়েশনে ওয়াই প্রকল্প থেকে 12470 টাকা। তার মানে কি? তার মানে হলো দেখো ওয়াই প্রকল্পে যে কোনো সিচুয়েশনে, অপটিমিস্টিক, পেসিমিস্টিক, মোস্ট লাইকলি সিচুয়েশনে ওয়াই প্রকল্পে কোনো লোকসান নেই। আর এক্স প্রকল্পে দেখো, এক্স প্রকল্পে পেসিমিস্টিক সিচুয়েশনে অনেক বেশি লোকসান, আবার অপটিমিস্টিক সিচুয়েশনে অনেক বেশি প্রফিট। তার মানে কি? তার মানে হলো এক্স প্রকল্প অনেক বেশি ঝুঁকিপূর্ণ, সেই তুলনায় ওয়াই প্রকল্প কম ঝুঁকিপূর্ণ। তাহলে আমাদের রিকমেন্ডেশন কি হবে দেখো, যে দেখো এখানে the calculation suggests that the projects are equally desirable on the basis of the most likely estimates, অর্থাৎ মোস্ট লাইকলি সিচুয়েশনে দুইটা প্রকল্পই সমান, এখানে কোনো আমাদের পছন্দ নেই। এরপরে দেখো, however project X is riskier than project Y, অর্থাৎ প্রজেক্ট X Y থেকে বেশি ঝুঁকিপূর্ণ। become the NPV can be negative by an amount as high as 29,675, বলতেছে যে এখানে X এর NPV নেগেটিভ হচ্ছে যেহেতু, তাহলে Y প্রকল্প থেকে X প্রকল্পের ঝুঁকি অনেক বেশি। On the other hand, in the case of project Y, there is no possibility of the firm incurring losses as the values of NPV are positive under all expected cash flow situation, অর্থাৎ Y প্রকল্পের ক্ষেত্রে আমাদের যেই সিচুয়েশনই হোক না কেন, আমাদের প্রকল্পে নেগেটিভ এনপিভি নাই, অর্থাৎ মানে প্রকল্পে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাইলে আমরা এই যে সিচুয়েশনগুলো আমরা অ্যানালাইসিস করে আমরা বলতে পারি যে ওয়াই সিচুয়েশনটা কম ঝুঁকিপূর্ণ, ওয়াই প্রকল্পটা কম ঝুঁকিপূর্ণ। সেই জন্য আমরা কোম্পানিকে অ্যাডভাইস করব যে ইফ হি ইজ রিস্ক অ্যাভার্স হি উইল অবভিয়াসলি সিলেক্ট প্রজেক্ট ওয়াই, অর্থাৎ কোম্পানি যদি রিস্ককে অ্যাভয়েড করতে চায়, কিছু কিছু কোম্পানি আছে রিস্ক নিতে, বেশি রিস্ক নিতে পছন্দ করে না, আবার কিছু কিছু কোম্পানি আছে বেশি রিস্ক নিতে পছন্দ করে। বেশি রিস্ক মানে বেশি আয়, আর কম রিস্ক মানে কম আয়। তো কিছু কিছু, সব মানুষ তার সমান না, একইভাবে সব কোম্পানির পলিসিও একই রকম না। তাহলে কোম্পানি যদি রিস্ক অ্যাভার্স হয়, অর্থাৎ সে যদি রিস্ক অ্যাভয়েড করতে চায়, তাহলে তার জন্য ওয়াই প্রকল্পটা বেটার। আর যদি সে রিস্ক টেকার হয়, সে যদি রিস্ক নিতে চায় যে আমি রিস্ক নিব, তাহলে তার জন্য এক্স প্রকল্প গ্রহণযোগ্য হতে পারে। তাহলে আশা করি তোমরা সেনসিটিভিটি অ্যানালাইসিস অ্যাপ্লাই করে কিভাবে বিজনেস ডিসিশন নিতে হয় এটা তোমরা এখানে বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ অ্যাপ্লাই করার পূর্বে আমাদের কিছু কনসেপ্ট আমরা একটু মনে করার চেষ্টা করি। আমরা প্রথম লেকচারে আমরা আলোচনা করেছি এক্সপেক্টেড ভ্যালু, অর্থাৎ গড় কিভাবে বের করতে হয়, ওয়েটেড এভারেজ আমরা বের করেছি, সেখানে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করেছি, সেখানে আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনও বের করে আমরা দেখিয়েছি, এবং এগুলো বিজনেস ডিসিশনে কিভাবে অ্যাপ্লাই করা হয় সেগুলো আমরা প্রথম লেকচারে আমরা আলোচনা করেছি। তো ওইটার ধারাবাহিকতায় আমরা আজকের এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচটাও আমরা অ্যাপ্লাই করব। দেখো এখানে একটা উদাহরণ দিয়ে যদি আমরা অ্যাপ্লিকেশনটা দেখি, তাহলে তোমাদের কাছে কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হবে। দেখো এখানে the expected value of the probability distribution of the possible net present value for a project is টাকা 3000 and the standard deviation about the expected value is টাকা 1500. Assuming a normal distribution, what is the probability of the net present value? What is the probability that net present value will be 0 or less, greater than টাকা 400,500, less than টাকা 750? মানে কি? এই আমরা যদি প্রবলেমটা অ্যানালাইসিস করি, প্রথমে আমরা আসি প্রবলেম অ্যানালাইসিসে। তোমরা যে কোনো ফাইন্যান্সিয়াল সমস্যা সমাধান করার ক্ষেত্রে বা যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে ম্যানেজমেন্টের প্রথমে অ্যাপ্রোচই হলো প্রবলেমটাকে আলোচনা করা, প্রবলেম অ্যানালাইসিস। তাহলে প্রবলেমটা অ্যানালাইসিস করলে আমরা কি পাই দেখো, the expected value of probability distribution of the net present value is of a project is টাকা 300, অর্থাৎ বলতেছে এখানে যে এক্সপেক্টেড ভ্যালু, এখানে এক্সপেক্টেড ভ্যালু মানে কি? গড়। তাহলে এই প্রকল্পের গড় আয় হলো 3000 টাকা, প্রকল্পের গড় আয় হলো 3000 টাকা। দেখো এখানে নেট প্রেজেন্ট ভ্যালু ফর এ প্রজেক্ট ইজ টাকা 300, অর্থাৎ এই প্রকল্পটার গড় প্রেজেন্ট ভ্যালু হলো, এনপিভি হলো, গড় এনপিভি হলো 3000 টাকা, and the standard deviation about the expected value is
1500, অর্থাৎ গড় ভ্যালু হলো 3000 আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হলো 1500। তাহলে এখানে গড় দেয়া আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেয়া আছে। অ্যাজিউমিং এ নরমাল ডিস্ট্রিবিউশন, এখানে একটা নতুন শব্দ নরমাল ডিস্ট্রিবিউশন। তো নরমাল ডিস্ট্রিবিউশন কি? নরমাল ডিস্ট্রিবিউশন হলো স্বাভাবিক বা নরমাল ডিস্ট্রিবিউশন আমরা কি বলি এটাকে? পরিমিত বিন্যাস। তোমরা পরিসংখ্যানে এই বিষয়টা তোমরা নিশ্চয়ই পড়েছো। নরমাল ডিস্ট্রিবিউশন কি? সেখানে বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন আছে। নরমাল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, তারপরে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তো এরকম বিভিন্ন ডিস্ট্রিবিউশন আছে। তবে পরিসংখ্যানে বেশিরভাগই নরমাল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো এই নরমাল ডিস্ট্রিবিউশন, এই যে প্রবাবিলিটি অ্যাপ্রোচের ক্ষেত্রে নরমাল ডিস্ট্রিবিউশনটাই অ্যাপ্লাই করা হয়ে থাকে। তো এখানে নরমাল ডিস্ট্রিবিউশনের মধ্যে দেখো তোমরা যে চিত্র রেখেছো পরিসংখ্যানে, যে তোমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যে তোমরা মনে আছে তোমরা যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে ফ্রিকোয়েন্সি কার্ভ এঁকেছো, এই যে এটা হলো সেই ফ্রিকোয়েন্সি কার্ভ। দেখো এই ফ্রিকোয়েন্সি কার্ভটা বাম দিকে এবং ডান দিকে মানে একটা ব্যালেন্স অবস্থা বজায় আছে তার। যেমন বাম দিকে মানে কি ছোট ছোট ডেটাগুলো থাকে আর ডান দিকে থাকে বড় বড় ডেটাগুলো। আর মাঝখানে থাকে কি? মাঝখানে থাকে সেন্ট্রাল ভ্যালুগুলো। সেন্ট্রাল ভ্যালু কি? সেন্ট্রাল ভ্যালু হলো গড়, মধ্যমা, প্রচুরক, এগুলো হলো সেন্ট্রাল ভ্যালু। তাহলে সেন্ট্রাল ভ্যালুগুলো থেকে বড় মানগুলিও যেমন বেশি, বড় মানগুলি যেমন থাকে ছোট মানগুলিও তেমন থাকে। অর্থাৎ বড় এবং ছোটর মধ্যে একটা স্বাভাবিক ভারসাম্য বজায় থাকে। এটা হলো নরমাল ডিস্ট্রিবিউশনের বৈশিষ্ট্য। তো বলতেছে যে কোম্পানি যে অ্যাপ্রোচটা ব্যবহার করছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ, সেখানে নরমাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ ডেটাগুলোর মধ্যে নরমাল ডিস্ট্রিবিউশন বৈশিষ্ট্যগুলো রয়েছে। তাহলে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা কত, দ্যাট নেট প্রেজেন্ট ভ্যালু উইল বি 0 or less। অর্থাৎ এই কোম্পানিটাতে যদি বিনিয়োগ করে সেখানে বলতেছে যে এক্সপেক্টেড ভ্যালু 3000 টাকা আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হলো 1500 টাকা। যদি এটা থাকে তাহলে কোম্পানিটা যে নেট প্রেজেন্ট ভ্যালু বিনিয়োগ করলে কোম্পানির যে লস হবে না, অর্থাৎ কোম্পানির ভ্যালু নেট প্রেজেন্ট ভ্যালু 0 বা লেস হওয়ার সম্ভাবনা কত? 0 বা তার লেস। 0 আর লেস, লেস মানে কি? লেস মানে হলো লোকসান। 0 মানে লাভও না লোকসানও না। অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু 0 বা লেস বা লোকসান হওয়ার সম্ভাবনা কত? অথবা দ্বিতীয় রিকোয়ারমেন্টস হলো গ্রেটার দেন 4500। বর্তমানে এটার অ্যাভারেজ কত? 3000। তো 3000 যদি অ্যাভারেজ হয় তাহলে এটা 4500 টাকা হওয়ার সম্ভাবনা কত? আবার বলতেছে লেস দেন 750, অর্থাৎ 750 টাকা নিচে আসার সম্ভাবনা কত? 750 টাকার নিচে আসার সম্ভাবনা কত? তাহলে আমাদের কাছে এখানে কি জানতে চাচ্ছে? মূলত প্রবাবিলিটি, অর্থাৎ সম্ভাবনা কত। আমরা যে কোনো ডিসিশনের ক্ষেত্রেই সিদ্ধান্তের সফলতা নিয়ে আমরা কি করি? আমরা নিজেদেরকে বা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আমার সিদ্ধান্তটা সঠিক হওয়ার সম্ভাবনা কত। আমার সিদ্ধান্তটা সঠিক হওয়ার সম্ভাবনা কি 90%, না সঠিক হওয়ার সিদ্ধান্তটা 50%। এভাবে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে মূলত আমরা এই প্রশ্নগুলির উত্তর বের করার চেষ্টা করি। তাহলে দেখো আমরা একটু আলোচনা করি এই তিনটা প্রবলেম নিয়ে। তাহলে প্রথমে আমরা আসি যে এনপিভি 0 অথবা লেস, 0 বা লেস হওয়ার সম্ভাবনা কত। তাহলে এটা ব্যবহার করার জন্য, এটা বের করার জন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করি। দেখো এই যে জেড ভ্যালু আমরা বের করি প্রথম। জেড ভ্যালু, দ্য প্রবাবিলিটি অফ এনপিভি বিং 0 or less, 0 বা লেস হওয়ার সম্ভাবনা কত, এটা বের করার জন্য আমরা একটা জেড ফর্মুলা ব্যবহার করি। এটা বলে জেড ভ্যালু। জেড ভ্যালু সমান সমান জেড ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এনপিভি ইজ ডিভাইডেড বাই সিগমা। এই সিগমা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর এক্স কি? এক্স হলো দ্য আউটকাম ইন হুইচ উই আর ইন্টারেস্টেড, অর্থাৎ আমরা যেটা বের করতে, যেই আউটকামটা বের করতে চাই আমরা, সেই আউটকামটা হলো এক্স। আর এনপিভি হলো দ্য মিন অফ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ মিন মানে কি? অ্যাভারেজ, এক্সপেক্টেড ভ্যালু। তাহলে আমাদের মিন ভ্যালু কত দেয়া আছে? মিন ভ্যালু দেয়া আছে 3000। আমরা একটু আগে দেখছি যে এক্সপেক্টেড ভ্যালু হলো 3000। এই 3000 হলো আমাদের এনপিভি। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে কত? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে 1500 টাকা। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান আমরা জানি, এনপিভির মান আমরা জানি 3000, আর এক্স এর মান হলো এই যে বলা হচ্ছে 0 or less, অর্থাৎ এক্স এর মান হলো 0। তাহলে এক্স এর মান যদি 0 হয় আর এনপিভি যদি 3000 হয়, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি 1500 হয়, তাহলে জেড এর ভ্যালু আসে -2। -2। তাহলে এই -2 কে আমরা এখন দেখো কি করি আমরা একটু। তোমরা তোমাদের বইয়ের শেষে একটা টেবিল আছে জেড টেবিল। কি টেবিল? জেড টেবিল। এই জেড টেবিলটা দেখতে অনেকটা এরকম।
দেখো এটা তোমাদের বইয়ের শেষে এরকম বা পরিসংখ্যান বইয়ের শেষে এই টেবিলগুলি দেওয়া থাকে এবং তোমরা পরীক্ষার হলে এই টেবিলগুলো নিয়ে যাওয়ার জন্য অনুমতিপ্রাপ্ত, তোমরা এই টেবিল পরীক্ষার হলেও নিয়ে যেতে পারো। তাহলে দেখো এখানে জেড ভ্যালু কত -2, তো -2 কে যদি আমরা এই যে আমরা যে নর্মাল কার্ভটা দেখাইছি, আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের যে কার্ভটা দেখাইছি সেই কার্ভটার মধ্যে দেখো এই যে মাঝখানের যে লাইনটা আছে এটা হলো গড়, তাহলে আমাদের এখানে গড় কত 3000, আর এই গড় থেকে বাম দিকের যে মানগুলো আছে এটা হলো নেগেটিভ আর ডান দিকের মানগুলো হলো পজিটিভ। তাহলে এই জেড কত -2, তো -2 হলো নেগেটিভ, তাইলে এই নেগেটিভটা হলো বাম দিকে পড়বে, নেগেটিভটা হলো বাম দিকে। তোমরা জানো যে এই যে টোটাল যে এরিয়াটা আছে এই টোটাল এরিয়াটার ক্ষেত্রফল হলো 1, এই টোটাল এরিয়াটার ক্ষেত্রফল কত 1, তাহলে এই এরিয়াটার ক্ষেত্রফল থেকে আমাদেরকে বলতেছে যে 0 অথবা লেস, তাহলে 0 অথবা লেস ধরে আমাদের জেড এর মান বেরিয়েছে কত, জেড এর মান বেরিয়েছে -2, তো -2 যদি হয়ে থাকে তাহলে আমরা এই টেবিল থেকে -2 অর্থাৎ এই যে দেখো এখানে 2 এর মান কত দেওয়া আছে, 2 এর মান দেওয়া আছে 0.4772, কত 0.4772, তাহলে আমাদের এই যে টোটাল এরিয়াটা যদি 1 হয় তাহলে এই যে মাঝখানের লাইনটা আছে মাঝখানের লাইনটার বাম পাশে আছে 0.5 আবার ডান পাশে আছে 0.5, মনে থাকবে ডান পাশে আছে +0.5 মানে ডান পাশে আছে 0.5 বাম পাশে আছে 0.5, তাহলে আমাদেরকে বলতেছে যে এই যে বলতেছে 0 অর লেস, 0 অথবা লেস হওয়ার সম্ভাবনা কত, তাহলে জেড ভ্যালুটা যেখানে বসে আমরা সেখানে জেড ভ্যালুটা বসাবো, এখানে জেড ভ্যালুটা কত 0.4772, এই যে 0.4772 আমরা এখানে বসালাম। তাহলে এই মানটার নিচে লেস, লেস হলে এটার বামে আসবে, আর যদি বলতো মোর তাহলে এটার ডানে আসতো, তাহলে বামে আসলো, তাহলে বামে যদি আসে টোটাল এই যে মাঝখানের এই টোটাল এরিয়াটা কত, মাঝখানের টোটাল এরিয়াটা হলো 0.5, তাহলে 0.5 থেকে যদি আমরা 0.4772 বাদ দিই তাহলে যেটা আসবে সেটাই হলো আমাদের 0 বা লেস হওয়ার সম্ভাবনা। কিভাবে এটা দেখো আমরা ক্যালকুলেট করি যে অ্যাকর্ডিং টু জেড টেবিল the probability of the NPV being 0 is 0.4772, that is 47.72. Therefore, the probability of the net present value being 0 or less would be 0.5 minus 0.4772, অর্থাৎ টোটালটা হলো 0.5, এটা থেকে আমরা 0.4772 মাইনাস করব, মাইনাস করলে আমরা পাই 0.0228, তাহলে এটাকে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে আসে 2.28%, 2.28%, অর্থাৎ এই প্রকল্প থেকে আমাদের এনপিভি 0 আসার বা লেস হওয়ার, 0-র চেয়ে কম হওয়ার অর্থাৎ লোকসান হওয়ার সম্ভাবনা হলো 2.28%, মানে কি খুব কম, মানে লোকসান হবে না বলেই মানে ধরে নেওয়া যায়, কারণ লোকসান হওয়ার সম্ভাবনা হলো মাত্র 2.28%। আশা করি এই রিকোয়ারমেন্টসটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসো রিকোয়ারমেন্টস 2 তে আমরা আসি। রিকোয়ারমেন্টস 2 কি, দ্য প্রবাবিলিটি অফ দ্য এনপিভি বিং 4500 অর মোর, অর্থাৎ এনপিভি কত 4500 টাকা বা তার বেশি হওয়ার সম্ভাবনা কত, ওইটাতে ছিল কম আর এটা হলো 4500 টাকার বেশি। তাহলে আমরা ফর্মুলাটা আমরা জানি, ফর্মুলাটা আমরা লিখি যে z is equal to x minus npv divided by standard deviation। এখানে x কত, x হলো 4500 আর npv কত 3000 আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1500, তাহলে z এর মান কত 1। তাহলে এই 1 নিয়ে আমরা কোথায় যাব, এই 1 নিয়ে আমরা যাব হলো আমাদের z টেবিলে। কিভাবে z টেবিলে যাই দেখো একটু, হ্যাঁ এই যে দেখো z টেবিলে 1 এর মান কত দেওয়া আছে 0.3413, 1 এর মান কত 0.3413, তাহলে এই 0.3413 আমরা বসাবো, এই 0.3413 বসাবো। তাহলে এই যে দেখো এখানে z টেবিলে যদি এই যে আমরা গ্রাফে যদি আমরা 0.3413 বসাই তাহলে বসিয়ে আমরা এখানে কালার করে এটার চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত, তাহলে এখানে টোটাল ভ্যালুটা কত 0.5, তাহলে 0.5 যদি হয় 0.5 থেকে আমরা এই যে মানটা পাইলাম আমরা 0.3413 এটা আমরা বিয়োগ দিই, এটা বিয়োগ দিলে আমরা যে মানটা পাবো সেই মানটা অর্থাৎ দেখো এখানে এটা হচ্ছে বড় 4500 এর চেয়ে বড়, তাইলে বড় যদি হয় তাহলে 0.5 থেকে আমরা 0.3413 বাদ দিই তাহলে কত আসে 0.1587, এটা যদি আমরা শতকরায় প্রকাশ করি 15.87%, অর্থাৎ কোম্পানি 4500 টাকার বেশি 4500 টাকার বেশি প্রফিট হওয়ার সম্ভাবনা হলো 15.87%, অর্থাৎ 15%।
তাহলে কি 4,500 টাকার বেশি প্রফিট হওয়ার সম্ভাবনাটা কি খুব একটা বেশি না। কত পার্সেন্ট? মাত্র 15.87%, মানে প্রায় 16%। এবার আসো আমরা থার্ড রিকোয়ারমেন্টসটাতে চাই। থার্ড রিকোয়ারমেন্টস হলো যে দ্য প্রবাবিলিটি অফ দ্য এনপিভি বিং 7,750 অর লেস, অর্থাৎ 750 বা তার কম। তাহলে 750 বা তার কম হওয়ার জন্য আমরা কি প্রথমে আমরা জেড ভ্যালুর ফর্মুলাটা লিখবো, তারপরে দেখো এক্স এর মান কত 750 আর এনপিভি কত 3000 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 1500, তাহলে জেড এর মান কত আসে 1.50। তাহলে এবার 1.50, তাহলে এই 1.50 নিয়ে আমরা টেবিলে যাব। তাহলে -1.50, তাহলে দেখো এখানে 1.50 মানটা আমরা কত পাই? 1.50 মানটা আমরা পাই হলো 0.4332। কত? 0.4332। জেড টেবিল থেকে আমরা 1.50 মান পাই 0.4332। তাহলে 0.4332 আমরা কি করব এখন? এই যে 4.3 আমরা মানটা এখানে বসাই। আমরা মানটা যদি এখানে বসাই, দেখো এটার লেস, এটার চেয়ে কম হবে। তাহলে এটার যদি কম হয়, তার মানে কি এটার বাম দিকের মানটা। তাহলে আমাদের এখানে টোটাল মানটা কত? 0.5। 0.5 থেকে যদি আমরা 0.4332 বাদ দিই, তাহলে যে মানটা আসবে সেটাই হলো আমাদের 750 টাকার নিচে আসার সম্ভাবনা। তাহলে এটার মাপ দিলে কত আসে? 0.5 থেকে 0.4332 যদি আমরা বাদ দিয়ে আসে 0.0668। আমরা যদি এটা শতকরা প্রকাশ করি, অর্থাৎ 100 দিয়ে গুণ দেই, আসে 6.68%। অর্থাৎ 6.68 মানে কি প্রায় 7%। তাহলে 750 টাকার নিচে এনপিভি আসার সম্ভাবনা হলো প্রায় 7%। দেখো এটাও কিন্তু অনেক কম। তাহলে 750 টাকার নিচে এনপিভি আসার সম্ভাবনা এটা কত পার্সেন্ট? প্রায় 7%। তাহলে তোমরা এই যে আমরা তিনটা ভ্যালু ব্যবহার করলাম, যদি এই ধরনের প্রবলেম পরীক্ষায় আসে বা বিজনেস অ্যাপ্লিকেশনে যদি তোমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ ব্যবহার করো, তাহলে তোমরা এইভাবে জেড এর মানগুলো তোমরা জেড টেবিল থেকে ক্যালকুলেট করতে পারো। তো আশা করি তোমরা আমাদের এই আলোচনাটা বুঝতে পেরেছ। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, বিষয়ে আলোচনা করেছি। আমরা প্রথমে দেখলাম ডিসিশন ট্রি অ্যাপ্রোচ, আমরা এটার বিজনেস অ্যাপ্লিকেশন দেখলাম, তারপরে আমরা দেখলাম সেনসিটিভিটি অ্যানালাইসিস, তারপর স্টেপ, তারপর এটার অ্যাপ্লিকেশন, সর্বশেষ আমরা দেখলাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কিভাবে বিজনেস ডিসিশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। তাহলে আশা করি তোমরা ক্যাপিটাল বাজেটিং এ রিস্ক কিভাবে অ্যানালাইসিস করা হয়, রিস্ক অ্যানালাইসিস করে কিভাবে ক্যাপিটাল বাজেটিং এ ডিসিশন নিতে হয়, তোমরা এই বিষয়গুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা লাভ করেছো আশা করি। তাহলে এই দুইটা লেকচার যদি তোমরা ভালো করো, ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমরা এই চ্যাপ্টার থেকে আমার মনে হয় তোমরা মোটামুটি অনেক বিষয়ে উত্তর দিতে পারবে এবং অনেক বিষয়েরই তোমাদের ধারণা ক্লিয়ার হবে। তো ধৈর্য সহকারে এই লেকচার শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।